এনায়েতের বয়স বেশি নয়, বলিষ্ঠ যুবক সে। ময়নাদ্বীপে এমন আর একটা মানুষও নেই। তেজের সঙ্গে সে এসে হোসেনের সামনে বসল, নির্ভয় নিশ্চিন্ত। হোসেন একে ওকে দুটো একটা কথা জিজ্ঞাসা করলো। রুষ্ট চোখে এনায়েতের দিকে চাইতে লাগলো, বারবার বলতে লাগলো, কি আফসোস, কি আফসোস। তারপর সে কৈফিয়ত তলব করলো এনায়েতের। এনায়েত বলল, জবরদস্তি করি নাই মিয়া। হোসেন বলল, না করলা জবরদস্তি, বশিরের ঘরের মধ্যে যাবা কেন তুমি? কবিলারে নজর দিবা কেন? আমারে দেখা এক রোজ সায়া হাসিল। হারে বলদা তুমি, বাই বইলা হাসিল। দেশ গাঁও ছাইড়া দ্বীপের মধ্যে আইসা রইছ, বাই বইন না মাইয়া মরদ আয়নে, ভালা কাম করো নাই মিয়া। 3 রোজ বাইন না থুমু তোমারে, খানা পিনা মিলব না। তখন হোসেন মিয়ার হুকুমে সকলে মিলে তাকে দাওয়ার খুঁটির সঙ্গে বেঁধে দিল, আলগা করেই বাঁধল। হোসেন মিয়ার হুকুমের চেয়ে দড়ির বাঁধন তো এ দ্বীপে জোরালো নয়। বাঁধন খুলে পালানোর সাহস এনায়েতের হবে না, কোথায় পালাবে? হোসেনের ঘরের কাছে একখানা ঘরে কুবের ও তার সঙ্গীদের থাকতে দেওয়া হয়েছিল। সেদিন অনেক রাত্রে বাইরে গিয়ে জ্যোৎস্নালোকে কুবের দেখতে পেল হোসেনের ঘরের দাওয়ায় বন্দি এনায়েত থালায় ভাত খাচ্ছে। কাছে বসে আছে একটি রমণী। চুপি চুপি কুবের ঘুরে হোসেনের ঘরের পিছন দিকে গেল, জানালা দিয়ে আস্তে আস্তে তাকে ডেকে তুলল। খবর শুনে হোসেন হাই তুলে বলল, হ ঘুমাও গা কুবের। আর শোনো মিয়া, কি দেখলা কি শুনলা আধার রাইতে মনে মনে থইও, কইয়া কাম নাই। বলে হোসেন পাশ ফিরে শুলো। এত বড় একটা ব্যাপারকে অবহেলা করে হোসেনের পাশ ফিরে শোয়া অবাক করে দিল বটে কুবেরকে। আজ ব্যাপার সে বুঝতে পারল। দ্বীপ ছেড়ে ফিরবার দিন। বুড়ো বশির নৌকোয় এসে উঠল। তার ছেলে মানুষ বউ রয়ে গেল দ্বীপে। বশির এ দ্বীপের আদি বাসিন্দা। প্রায় 5 বছর এখানে সে সস্ত্রীক বাস করছে। ছেলে মেয়ে হয়নি বশিরের, একটিও নয়। 5 বছরে যে একটিও মানুষ বাড়াতে পারল না দ্বীপের, কয়েক বছরের মধ্যে যে প্রবেশ করবে কবরে, তাকে দিয়ে আর কি প্রয়োজন আছে হোসেনের? বশির এবার তালাক দেবে তার বউকে। তারপর যথাসময়ে এনায়েতের সঙ্গে নিকাহ হবে বউটির। একটি বউ আছে এনায়েতের। শীঘ্রই সে হোসেনকে উপহার দেবে একটি আনকোরা নতুন মানুষ, ময়নাদ্বীপের এক টুকরো ভবিষ্যৎ। তবুও আরো একটি বউ হোক এনায়েতের। সার্থক হোক দুজনের অন্যায় অসামাজিক প্রেম। 5 বছর যে রমণী জননী হতে পায়নি, তার কোল জুড়ে আসুক সন্তান, মানুষ বাড়ুক হোসেনের সাম্রাজ্যে। গ্রাম ছাড়বার 3 সপ্তাহ পরে কুবের ও গণেশ গ্রামে ফিরে এলো। চাঁদপুরে তাদের নামিয়ে দিয়ে হোসেন নৌকো নিয়ে কোথায় চলে গেছে। হোসেনের মুসলমান মাঝিরা চাঁদপুরে অপেক্ষা করছিল। গোপীকে নিয়ে ইতিমধ্যে অনেক কাণ্ড হয়ে গেছে। কুবের যেদিন চলে গেল সেই দিনই গোপীর পা ভয়ানক ফুলে ওঠে। বাড়িতে পুরুষ কেহ নেই। কি করবে ভেবে না পেয়ে মালা কেঁদে অস্থির হয়েছিল। তারপর রাসু এসে সব ব্যবস্থা করেছে। কত যে করেছে রাসু গোপীর জন্য, শতমুখেও মালাটা বলে শেষ করতে পারবে না। সেই দিনই গোপীকে রাসু আমিনবাড়ি হাসপাতালে নিয়ে গিয়েছিল। রাত্রেই গোপীর হাঁটুতে আবার অস্ত্র করা হয়। সে এখনো হাসপাতালে আছে। প্রায়ই রাসু তাকে দেখতে যায়। ডাক্তার আশ্বাস দিয়েছে হাড় ভেঙে মাংসপেশির জ্বর ছাড়িয়ে গোপীর হাঁটু এবার ঠিক করে দেওয়া হয়েছে। একটু খোঁড়ালেও সে হাঁটতে পারবে। কুবের ফিরেছে খবর পেয়ে রাসু আসে। কুবের দুটো একটা কৃতজ্ঞতার কথা বলতেই সে একেবারে গলে যায়। মাথাটা একবার চুলকিয়ে রাসু কয়েকটা ঢোক গেলে তারপর হঠাৎ বলে বসে, গোপীরে দিবা মাঝি আমারে।
কুবের গম্ভীর হয়ে যায়, বলে যে ব্যস্ততা কিসের? গোপী তো পড়ে আছে হাসপাতালে, আগে সে ফিরে আসুক। রাসু তবু পিড়াপিড়ি করতে থাকে। গোপীর পা ভালো হয়ে যাবে শুনে অবধি সে ব্যগ্র হয়ে উঠেছে। এই সময় কুবেরের কাছে কথা আদায় করে না রাখলে পরে হয়তো সে মত বদলে ফেলবে। গোপীর পঙ্গুতা আরোগ্য হওয়া যখন অনিশ্চিত ছিল, তখন কথাটা পাকাপাকি করে নেয়নি বলে বড় এখন অনুতাপ হয়েছে রাসুর। শেষে কুবের বলে, কাইল কমো রাসু। রাত্রে সে পরামর্শ করলো মালার সঙ্গে। পরামর্শ করে স্থির করলো যে রাসু যদি 1.5 টাকা পান দেয় আর 2 টাকার গহনা দেয় গোপীকে, তবে এ বিবাহ হতে পারে, তার কমে হবে না। পরদিন রাসু এলো। কুবেরের দাবি শুনে সে ভড়কে গেল, বলল, অত টাকা কই পামু? কুবের তার কি জানে, এই কটা টাকা যদি সে বিবাহে খরচ করতে না পারে, বিবাহের পর বউকে তবে সে খাওয়াবে কোথা থেকে? রাসু মাথা নিচু করে থাকে। মালা তার মুখের দিকে চেয়ে বুঝি মমতা বোধ করে। কুবেরকে ইশারায় কাছে ডেকে ফিসফিস করে টাকার পরিমাণটা কিছু কমাতে বলে দেয়। কিন্তু মেয়ে মানুষের পরামর্শে ভুলবার পাত্র কুবের নয়। গম্ভীর অবিচলিত মুখে সে বসে থাকে, বেড়ায় ঠেস দিয়ে, চক্ষু মুদে যেন ঘুমিয়ে পড়ে। অনেকক্ষণ পরে রাসু বলে, আইসা দিমু বলে সে উঠে যেতে চায়, কিন্তু এবার কুবের তাকে খাতির করে বসায়। আগ্রহ সহকারে গল্প জুড়ে দেয় ময়নাদ্বীপের। রাসুর না জাগে উৎসাহ, না আসে মুখরতা। কি হলো রাসুর? এতদিনের স্বপ্ন তার সফল হবে জেনে আহ্লাদ হলো না কেন? তামাক সেজে খানিকক্ষণ টেনে হুকাটা নামিয়ে রেখে কুবের আড়ালে যায়। কদিন আগেও তারা হোঁকা কাড়াকাড়ি করে তামাক টেনেছে, কিন্তু এখন কিনা রাসু তার ভাবি জামাতা, ওর হাতে এখন আর হুঁকা দেয়া যায় না, ওর তামাক খাওয়ার সময় সামনে থাকা যায় না। দিন 3 পরে কুবের আমিনবাড়ি গিয়ে গোপীকে দেখে এলো। হাসপাতালের খাবার খেয়ে বিছানায় শুয়ে শুয়েই গোপী দিব্যি মোটাসোটা হয়েছে। পরিষ্কার পরিচ্ছন্ন থাকার জন্য রঙের যেন তার খোলতাই হয়েছে বেশ। দিন 7 পরে সে ছুটি পাবে। রীতিমতো শীত পড়েছে এখন। জেলেপাড়ার ছেলেবুড়োর শরীর রুক্ষ হয়ে খড়ি উঠতে আরম্ভ করেছে। মালার চামড়া কিন্তু চিরদিন মসৃণ, হাজার শীতেও কখনো তার গা ফাটে না। কপিলারও বুঝি ফাটে না, যে তেলটাই কপিলা খরচ করে এই শরীরের পেছনে। মাঠে পালং শাকের পাতাগুলিতে যে সরস লাবণ্য ফুটে আছে, কপিলার দেহে হয়তো তার অভাব নেই। মালার বোন তো সে, মালার চেয়ে সে 1000 গুণে শৌখিন। কাজকর্ম নেই, বাড়ি বাড়ি ঘুরে কুবের সময় কাটায়। প্রীতম মাঝির অসুখ হয়েছে, বুড়ো বয়সে তার সেবা করবার কেউ নেই। যুগী তাই এসে বাপের কাছে আছে। প্রীতম সেবা গ্রহণ করে মেয়ের, কিন্তু দিবারাত্রি তাকে গাল দিয়ে কিছু রাখে না। যুগীর হাতে জল খেয়ে চিরদিন নরকে পচবার স্বাদ যে তার নেই, সব সময় এই কথাটা সে ঘোষণা করে, এবং ঘোষণা করতে করতে গলা কাঠ হয়ে এলে যুগীর দেওয়া জল খেয়েই তৃষ্ণা মেটায়। প্রীতমের টাকা আছে অনেক, বলে টাকার লোভে যুগী তার সেবা করতে এসেছে, কিন্তু একটি পয়সা সে যুগীকে দিয়ে যাবে না। যা কিছু তার আছে সব সে কালই বাবুদের জিম্মা করে দেবে। তার পলাতক ছেলেটা ফিরে এলে সব সে পাবে। ছেলেটা প্রীতমের কাছে ফিরে এলো বলে। রাসু একবার প্রীতমকে দেখতে এসেছিল। প্রীতম তাকে দূর দূর করে খেদিয়ে দিয়েছে। রাতারাতি খুন করে ময়নাদ্বীপ ফেরত ডাকাতটা যে তার সর্বস্ব লুটে নেবে, অত বোকা প্রীতম নয়। রাসু কাছে এলে সে তার ঠ্যাং ঘোড়া করে দেবে। শীর্ণ হাত দুটো উঁচু করতেও প্রীতমের কষ্ট হয়। রাসুর ঠ্যাং সে কেমন করে খোঁড়া করবে সেই জানে। কুবেরের কাছে রাসু মনোবেদনা জানায়। একমাত্র ভাগ্নে সে প্রীতমের, তাকে প্রীতম ত্যায্য করে দিল। কত দুঃখ কষ্ট পেয়ে সে ফিরে এলো ময়নাদ্বীপ থেকে। 2 দিন বাড়িতে ঠাঁই দিল না, অম্লান বাদনে খেদিয়ে দিল রাস্তায়।
মরবার সময় এখন কাছে থেকে একটু সেবা করার জন্য সে ব্যাকুল হয়েছে। তাতেও বুড়ো তাকে সন্দেহ করবে, বাড়িতে ঢুকতে দেবে না। তাছাড়া নিজের ভাগ্নে সে প্রীতমের, বুড়োর টাকা পয়সা বাড়ি ঘরের একটা অংশ কি তার পাওয়া উচিত নয়? কাকে ওসব দিয়ে যাবে বুড়ো? কুবের বলে, পোলা লাইগা থুইয়া যাইব কয়? রাসু বলে, পোলা বাচ্চা আছি নাকি সায়, গাঙে ডুববা গেছে গা কবে। আলস্যে সময় কাটায় কুবের। গ্রামের জোয়ান মানুষগুলো জীবিকা অর্জনের জন্য বাইরে যায়। গ্রামে থাকে শুধু বুড়ো, শিশু ও নারীর দল। কুবের শুধু শুনতে পায় পাকা মুখের আফসোস আর নরম গলার কলহ। দেখা হলেই হিরু জেলে অনন্তবাবুর নাম করে কুবেরকে পরিহাস করে। কোনোদিন কুবের রাগে, কোনোদিন তার মন খারাপ হয়ে যায়। আজ কতকাল অনন্তবাবু গ্রামে নেই। কলকাতার বাবু তিনি, জেলেপাড়ায় রাত্রে স্কুল খুলবার মতলবে কবে তিনি 2-4 বার কুবেরের বাড়ি যাতায়াত করেছিলেন। এখনো তা মনে করে রাখা কি জন্য? শুধু কুবেরের বাড়ি তো নয়, কি পাগলামি মেজবাবুর এসেছিল কে জানে। জেলেপাড়ার মানুষগুলোর সঙ্গে অন্তরঙ্গ হওয়ার জন্য সময় নেই অসময় নেই এসে হাজির হতেন। বাড়ি বাড়ি ঘুরে দেশের নাম করে কি যেন সব বলতেন দুর্বোধ্য কথা। কতদিন নির্জন দ্বীপ্রহরে কত বাড়ির ভিতর থেকে মেজবাবুকে কুবের বের হতে দেখেছে। তার পঙ্গু অসহায় স্ত্রীর নামের সঙ্গেই শুধু মেজবাবুর নামটা হিরু জড়ায় কেন? হিরুকে একদিন কুবের মারবে, বেদম মারবে। বাড়ি বাড়ি ঘুরে সময় কাটায় কুবের। মনটা তার ভালো নেই। জগামাঝির বউ যেন কপিলার অনুকরণ করে হাঁটতে শিখেছে। ভিজে কাপড়ে পথ চলতে চলতে চমকে উঠে পিছনে কুবেরকে দেখে তার চোখে সন্দেহ ঘনিয়ে আসার আগে কুবেরের তো অন্যমনস্কতা ঘুচে না। অপ্রতিভ হতে হয় কুবেরকে। নকুলের বাড়ির সামনে কুল গাছটার তলে একদিন কপিলার পায়ে কাঁটা বিঁধেছিল। মিছে কথা, কাঁটা বিঁধেনি, উফ বলে কুবেরকে জড়িয়ে ধরবার ছল সেটা কপিলার। কেতুপুরে দুর্গা প্রতিমা দেখে ফিরবার সময় সেদিন কি ছলনাময়ী কপিলা হয়ে উঠেছিল। গোপীকে আনবার নাম করে কুবের একদিন ভোর ভোর গ্রাম ছেড়ে বের হয়ে পড়ল। শ্যামাদাসের বাড়ি আকুর টাকুর গ্রামে, হাঁটা পথে 12-13 মাইল। ক্ষেতের আল দিয়ে এঁকে বেঁকে চলতে কতবার যে কুবের ভাবল ফিরে এসে। আকুর টাকুরে পৌঁছে একটা পুকুরে মুখ হাত ধুয়ে নেমে কতবার সে যে পুকুর ঘাট থেকে সোজা আবার আমিনবাড়ির দিকে হাঁটতে আরম্ভ করা স্থির করে ফেলল তার হিসেব নেই। তবু শেষ পর্যন্ত শ্যামাদাসের বাড়ির দরজাতেই পথ শেষ হলো তার।